আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। সিনেমা শুরু হয় চার্চের একটি ঘটনা দেখিয়ে, যেটা তামিলনাড়ুতে। চার্চে এখনও কেউ আসেনি। কালো রঙের গাড়িতে করে জেসিকা নামের এক মেয়ে আসে। ফাদার তাকে দেখে বক্সে বসে পড়ে। জেসিকা তখন ফাদারকে বলে, ফাদার, আমি তখন ভুল না ঠিক করছিলাম আমি বুঝতে পারিনি, কিন্তু এখন ওই পাপ সারাক্ষণ আমার পিছু করছে। আমি তার মূল্যও দিয়েছি, কিন্তু তারপরেও আমার অজান্তে করা পাপের কথা আমি ভুলতে পারছি না। জেসিকা তখন বলে, আপনাকেই এর একটা বিহিত করতে হবে। ফাদার তখন বলে, দেখো, পাপ এবং পাপীর ফয়সাল্লা আমরা মানুষেরা করতে পারি না। একমাত্র স্বয়ং ঈশ্বর এটা করতে পারবেন এবং তিনি তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। তাই তুমি যেটাকে পাপ বলছো সেটা সাহস করে এখানে বলে দাও। ঠিক তখনই কালো রঙের একটা গাড়ি চার্জে আসে। জেসিকা তখন ফাদারকে বলে, সব কিছু বলতে পেরে এখন আমার অনেক ভালো লাগছে। তাই জন্য আমি আপনার হাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই। তখনই জেসিকা খেয়াল করে ফাদার মারা গেছে। এদিকে চার্চের মধ্যে মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছিল। জেসিকা তখন খুবই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে জেসিকার ওড়না একটা বেঞ্চে বেঁধে যায় এবং অনেক কষ্ট করে যখন মেইন দরজার দিকে আসে দরজাটা বন্ধ হয়ে যায়। এখান থেকে সিনেমার সিন চেঞ্জ হয়ে যায়। এই সিনেমার মূল চরিত্র এসিপি বিজয়কে দেখানো হয়। আর এরা দুজন হলো বিজয়ের ভাই এবং ভাবি, অমিত আর অভিনায়ত। আজ তাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী, তাই বাবা মায়ের থেকে আশীর্বাদ নিতে এসেছে। অমিতের বাবা খুশি মনে আশীর্বাদ করলেও অমিতের মা বলে, এত খুশি হওয়ার কি আছে? এর মানে হলো বিয়ের 6 বছর হয়ে গেলেও তাদের এখনও কোনো সন্তান হয়নি। এরপরে অমিতের মা খাবার টেবিলেই বলছিল এর পরবর্তী বছর বাচ্চা নিয়ে আশীর্বাদ নিতে আসবে। এরই মধ্যে সেখানে বিজয় চলে আসে এবং সে তার ভাবিকে অভিনন্দন জানায়। অমিতের বাবা তখন বলে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিস? বিজয় তখন বলে, সামনের সপ্তাহে পাবো বাবা। এরই মধ্যে টিভিতে নিউজ দেখায় যে জেমস থমাসের মৃত্যু হয়েছে, মানে ওই চার্চের ফাদারের মৃত্যু হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। নিউজ শুনে বিজয়ের বাবা বলছিল, খুনিকে ধরে কী লাভ, ছেড়েই তো তোদেরকে দিতে হবে। এটা শুনে বিজয় তখন বলে, ঘরে বসে টিভি দেখে আর বই পড়ে অনেক কথাই বলা যায়। আমাদেরও অপরাধীকে ধরে গুলি করার ইচ্ছা থাকে, কিন্তু তার জন্য জবাবদিহি করতে হয়। তখন বিজয়ের ভাবি এসে বলে, এমন কেস নাও যেটাতে তোমাকে জবাবদিহি করতে হবে না। বিজয় তখন বলে, কেসটা তাহলে কি আমি নেব? অমিত বলে, তুমি তোমার ভাবির লয়ারের পোস্টটাই নাও। তখন অমিতের মা বলে, আগে ওকে মায়ের পোস্ট নিতে দাও। বিজয়ের ভাবি তখন অনেক কষ্ট পেয়ে রান্নাঘরে গিয়ে কান্না করতে শুরু করে। এরপর বিজয় নাস্তা সেরে কমিশনারের সাথে দেখা করে। কমিশনার একটা খাম ধরিয়ে দিয়ে বলে, আজ সকালে একজন এটা দিয়ে গেছে। স্কাই টিভির মালিক মিস্টার গোবরের ওয়াইফ গত 2 দিন ধরে নিখোঁজ। সে সব কিছু ঠিকভাবে বলতে পারছে না। তবে এই খবরটা যদি অন্যান্য চ্যানেলে লিক হয়ে যায় তাহলে তার চ্যানেলের জন্য একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তাই জন্য বিষয়টা গোপনে হ্যান্ডেল করতে হবে। ভালো করে জানার জন্য তুমি গোবরকে জিজ্ঞাসা করতে পারো। কমিশনারের অফিস থেকে বেরিয়ে বিজয় সোজা চলে যায় গগনের কাছে ডিটেলসে সব কিছু জানার জন্য। বিজয় তখন গগনের কাছে জানতে চায়, আপনার ওয়াইফ জেসিকাকে লাস্ট কবে দেখেছেন? গগন জানায়, বুধবার বিকেলে। ড্রাইভারই ওকে লাস্ট দেখেছিল। আমি সেদিন তেলেগুতে একটা চ্যানেলে গিয়েছিলাম। পরদিন সকালে ফোন দিয়ে দেখি ওর ফোন বন্ধ। অবশ্য বেশিরভাগ সময়ই ওর ফোন বন্ধ থাকে, তাই বিষয়টা আমি গুরুত্ব দিইনি। কিন্তু গত 2 দিন ধরে ও বাড়িতে ফিরে না আসায় এতে আমার সন্দেহ হয়। গগন তখন জানতে চাই, বিয়ে করেছেন কতদিন আর আপনাদের বাচ্চা কতজন? গগন তখন জানায়, আমাদের বিয়ে হয়েছে 4 বছর। এতদিন বাচ্চা নেওয়ার প্ল্যান করিনি, তবে এখন করছিলাম। বিজয় আবারও জানতে চাই, জেসিকা কি পছন্দ করত আর কি কাজ করত? গগন তখন বলে, ও ক্রিকেটের অনেক বড় ফ্যান। ইন্ডিয়া যেন ম্যাচ জেতে তাই জন্য চার্চে প্রার্থনা করত। বিজয় তখন বলে, তার মানে জেসিকা ঈশ্বরে খুবই বিশ্বাসী। গগন তখন বলে, ও প্রতি রবিবার চার্চে যেত। চার্চে যেতে কোনোদিন তার ভুল হয়নি, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ফাদারের থেকে জিজ্ঞাসা করে নিত। বিজয় তখন জানতে চায় জেসিকা কোন চার্চে যেত। গগন তখন বলে, সিং থমাস চার্চ, সেই চার্চ যেই চার্চে ফাদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। এরপর বিজয় আবারও কমিশনারের কাছে যায় এবং বলে, জেসিকার বাড়ির লোকজন গত বুধবারই তাকে লাস্ট দেখেছিল।
আবার ওই দিনই চার্চের ফাদারও মারা গেছে। ফাদার যেহেতু কনফেশন বক্সে ছিল, তো বুধবার সকালে সে কারোর কনফেশন নিচ্ছিল। এমনটা হলেও হতে পারে যে জেসিকাই ফাদারকে খুন করেছে। এরই মধ্যে চার্চের ফাদারের খুনের তদন্তের কর্মকর্তা স্টিফেন সেখানে আসে। কমিশনার তখন স্টিফেনকে বিজয়ের ব্যাপারে বলে এবং বিজয় সন্দেহ করছে চার্চের ফাদারের মৃত্যুর ব্যাপারে জেসিকার কোনো হাত থাকতে পারে। স্টিফেন তখন এটা শুনে বলে, সন্দেহ তো যে কেউ করতে পারে, কিন্তু আমরা তদন্ত করে জানতে পেরেছি ফাদারের রেকর্ড একদম ক্লিন। ফাদারের বাইপাস হার্ট সার্জারি হয়েছিল, আর এর প্রসিডিউর কিছুটা বাকি ছিল। পারিবারিক ঝামেলা, ঋণ সব কিছু মিলিয়ে সে খুবই চিন্তায় ছিল। তাই আমাদের তদন্তের সব রিপোর্ট বলছে সে আত্মহরণ করেছে। বিজয় তখন বলে, আমিও এটাই সন্দেহ করেছি। ফাদার একজন খ্রিস্টান, তার জীবনে যত ঝামেলায় থাকুক না কেন, চার্চের মতো একটা পবিত্র জায়গায় সে কখনোই রক্তপাত করবে না। তার যদি আত্মহরণ করতেই হতো তাহলে তো বাড়িতে করতে পারত, কেন করলো না? জেসিকা এবং ফাদারের কেস একই অ্যাঙ্গেল থেকে দেখলে দুটি কেসই সমাধান করা যেতে পারে। স্টিফেন তখন বিরক্ত হয়ে বলে, সে যেভাবে ভবিষ্যৎবাণী করছে তাকেই কেসটা সলভ করার জন্য দিয়ে দিন। কমিশনার অবশ্য সেটাই করেন। জেসিকার মিসিং এবং ফাদারের মৃত্যুর রহস্য বের করার দায়িত্ব বিজয়ের ওপরে দিয়ে দেয় এবং বিজয়কে বলে দেয় লোকাল থানার এসআইপি হিরুপতি তোমাকে তদন্তে সাহায্য করবে। কেসটা বুঝে নিয়ে বিজয় সোজা চার্জে চলে যায়, আর এই লোকটাই হচ্ছে এসআই হিরুপতি। বিজয় হিরুপতি এনে সব কিছু তদন্ত করছিল। তখনই সে দেখতে পায় বেঞ্চের মধ্যে জেসিকার ওড়নার টুকরো আটকে আছে। বিজয় তখন ধারণা করে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ওড়নাটা হয়তো এখানে আটকে গেছে। এজন্য বিজয় দরজার কাছে যায় এবং দরজাটা বন্ধ করতেই জেসিকার একটা চেইন পায়। পর চার্চের বেলম্যান অ্যান্থনিকে ডাকা হয়। বিজয় তখন জানতে চায় ফাদার রোজ কয়টার সময় আসতো। অ্যান্টনি তখন বলে 7টায়। তবে রবিবারের দিন সে ভোর 5টায় আসতো, আবার কোনো স্পেশাল পেয়ার থাকলেও সেদিনও 5টায় আসতো। বিজয় তখন বলে ফাদার সেদিন চার্চে 6টায় ছিল, সেদিন কি কোনো স্পেশাল পেয়ার ছিল? অ্যান্টনি তখন জানায় তেমন কেউ ছিল না। বিজয় তখন বলে তাহলে এত আগে চার্চে কেন এসেছিল? অ্যান্টনি তখন বলে ফাদারের পরিচিত কেউ যদি আসার থাকতো তাহলে আগে থেকে কল করে জানিয়ে দিত। ওই দিন আমার বাচ্চা অসুস্থ ছিল, তাই আমি চলে গিয়েছিলাম। কেউ এসেছিল কিনা আমি বলতে পারবো না, তবে যাওয়ার সময় ফাদার আমাকে মূল দরজাটা খুলে রেখে যাওয়ার কথা বলল। এরপর বিজয় জানতে চায় ফাদারের বডি প্রথম কে রেখেছিল। হিরুপতি তখন জানায় মিনাল নামের একটা মেয়ে, আর এই হলো সেই মিনাল। মিনাল একটা স্কুলে চাকরি করত এবং বিজয় এসেছে তার সঙ্গে দেখা করার জন্য। মিনাল তখন এসেই বলে, আমি 2 দিন আগেই আপনাদেরকে সবকিছু বলেছি, তাছাড়া 2 ঘন্টা ধরে বাড়িতেও জিজ্ঞাসাবাদ করেছেন, এখন আবার কি জানার আছে? বিজয় তখন বলে, আমি ডেড বডির ব্যাপারে জানতে আসিনি। সেখানে যদি খুন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে খুনটা দেখলেন না সেটা আমার সন্দেহ হয়। তবে এরপর যখন আসবো সব কিছু সত্যি বলবেন। আশা করি আপনি সব বুঝতে পেরেছেন। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর পরবর্তী দিন বিজয় সোজা মিনালের বাড়িতে যায়। মিনালের বাবা জানায় মিনাল স্কুলে চলে গেছে। হিরুপতি তখন বলে তাহলে আমরা স্কুলে যাই। বিজয় তখন বলে তার আর প্রয়োজন পড়বে না, ও নিজেই থানায় আসবে। তবে যেই কথা সেই কাজ, বিকাল হতেই মিনাল থানায় এসে হাজির। মিনাল তখন এসে বলে, আমার বাড়িতে কেন গিয়েছিলেন? বিজয় বলে, এরপর তাহলে আপনাকে থানায় ডাকবো। বিজয় তখন চেইনটা দেখালে মিনাল বলে, এই চেইনটা আমার নয়। ফান্ডের টাকা কালেকশন করার জন্য আমি প্রতি মাসে চার্জে যাই। প্রত্যেক মাসে আমি চার্জে যাওয়ার আগের দিন ফাদারকে কল করে যাই। পরের দিন সকালে গিয়ে দেখি ফাদার তার অফিসে নেই। পরে কনফেশন বক্সে গিয়ে দেখি ফাদারের ডেড বডি পড়ে আছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই দ্রুত বের হয়ে স্কুলে চলে আসি। বিজয় জানতে চাই, তুমি যখন গেট দিয়ে বের হচ্ছিলে তখন গেট কি পুরোটা খোলা ছিল নাকি অর্ধেকটা? মৃণাল বলে পুরোটাই খোলা ছিল। বিজয় তখন জানতে চায় স্কুটি বাঁ দিকে না ডান দিকে পার্ক করেছিলে? মৃণাল তখন বলে ডান পাশে। বিজয় আবারও জানতে চাই স্কুটিতে সাইড স্ট্যান্ড নাকি ডাবল স্ট্যান্ড লাগিয়েছিলে? মৃণাল তখন বলে সাইড স্ট্যান্ড। বিজয় বলে তাহলে তুমি নিশ্চয়ই আয়নাতে তোমার চেহারা দেখেছিলে। মেয়েরা বরাবরই এটা করে। বিজয় তখন বলে সেই সময় অদ্ভুত কিছু কি দেখেছিলে? মৃণাল তখন ভেবে বলে কালো রঙের একটা কার ছিল। বিজয় তখন জেসিকার সেই কারটাকে দেখায়। মৃণাল তখন বলে কারটা এরকমই ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। মৃণাল বলে এরপর আমি ভেতরে চলে যাই। বিজয় তখন জিজ্ঞাসা করে চার্চের 3টি দরজা, তুমি কোন দরজা দিয়ে ঢুকেছিলে? মৃণাল বলে মেইন দরজা বন্ধ ছিল, তাই পাশেরটা দিয়ে ঢুকেছি।
বিজয় আবারও জিজ্ঞাসা করে বের হয়েছিলে কোন দরজা দিয়ে। মৃণাল তখন বলে ওই সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কোন দরজা দিয়ে বের হয়েছি সেটা মনে নেই। বিজয় আবারও জানতে চাই তুমি যখন বের হয়েছিলে কারটা কি সেখানে ছিল। মৃণাল বলে সেখানে ছিল না। বিজয় তখন ধারণা করে জেসিকা চার্জে আসার পরই খুনটা হয়েছে এবং জেসিকা যখন ছিল তখন তার সঙ্গে আরও লোকজন ছিল। এবার মৃণাল বলে আপনার যদি জিজ্ঞাসাবাদ হয়ে থাকে তাহলে আমাকে যেতে দিন, এরপরে নিশ্চয়ই আমাকে আর ডাকবেন না। বিজয় তখন বলছে তুমি সবটা বলনি, তাই আবারও ডাকতে হতে পারে। মৃণাল তখন অনেকটা রাগ করেই চলে যায়। তবে বিজয়ের মৃণালকে অনেক পছন্দ হয়েছে। মৃণাল থানা থেকে বেরোতেই একজন তার উপর নজর রাখছিল। এরপর বিজয়ের ভাই এবং ভাবিকে দেখানো হয় বিজয়ের ভাবি এখন 2 মাসের প্রেগনেন্ট। এটা শুনে তো অমিতের আনন্দের সীমা নেই, কারণ এতগুলো বছর পর তারা বাবা মা হতে চলেছে। আর এদিকে এই খবরটা পেয়ে বিজয়ের বাবা মা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। বিজয় বাড়িতে এসে সে তার ভাবিকে কল করে এবং কথা বলতে বলতে ছাদে চলে যায়। আর ছাদে এসে দেখে মৃণাল সামনের বাড়িতেই কাপড় মেলছে। তার মানে হলো মৃণালরা নতুন শিফট করেছে। বিজয় তখন সাথে সাথে মৃণালকে কল করে এবং বলে কেসের ব্যাপারে দেখা করতে চাই। মৃণাল বলে কেন, আমার বাসার সামনে কি দাঁড়িয়ে আছেন? থাকুন না, আমি কিন্তু সেখানে নেই। বিজয় তখন বলে ওই বাসায় গেলে কিভাবে পাবো, এবং বিজয় তার বাসার ঠিকানাও বলে দেয় এবং বলে ব্যালকনিতে দাঁড়ালেই আমাকে দেখতে পাবে। মৃণাল তখন ব্যালকনিতে গিয়ে সত্যি সত্যি বিজয়কে দেখতে পায়। এক্ষেত্রে বিজয়ের ভালোই হলো, এখন আর ফোন করে দেখা করতে হবে না, যখন ইচ্ছা হবে তখনই দেখা এবং কথা বলতে পারবে। তারপর মুভির সিন চলে যায় কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। কর্পোরেশনে একটা লোক ময়লা পরিষ্কার করছিল। হঠাৎ একটা মানুষের হাত দেখে লোকটা সামনের দিকে এগিয়ে যায়। কাছে গিয়েই দেখে অর্ধগলিত একটা লাশ পড়ে আছে। লাশটা মূলত একটা মহিলার। সেটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর তার ঠিক পাশেই জেসিকার সেই কালো গাড়িটাও পড়ে আছে। তার মানে এই লাশটাও হচ্ছে জেসিকার। খবর পেয়ে পুলিশ, মিডিয়া সবাই চলে আসে। তবে লাশটা কি এখন জেসিকার সেটা এখনও কনফার্ম করা যায়নি। বডি যেহেতু খারাপ হয়ে গিয়েছিল তাই পোস্টমর্টমের কাজ এখানেই চলছিল। বিজয় পোস্টমর্টমের ওখানে গেলে জানতে পারে আর মাত্র 10 মিনিট সময় লাগবে। তারপর সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। বিজয়ের ধারণা ছিল জেসিকার যদি খুঁজে পাওয়া যায় তাহলে ফাদারের মৃত্যুর রহস্যটা বের করা যাবে। একদিকে জেসিকাও নেই, আবার চার্জের ফাদারও নেই, তাহলে সমস্যাটা কোথায়? তার মানে এখন এটাই দাঁড়াচ্ছে যে জেসিকা আর ফাদার ছাড়াও ওই ব্যাপারটা আরেকজন জানতো, মানে তৃতীয় কোনো ব্যক্তি। এরই মধ্যে হিরুপতি বিজয়ের কাছে জানতে পারে স্যার আপনি এই কাজটা নিয়ে এত উদ্বিগ্ন কেন। তখন বিজয় একটা গল্প শোনায়। বিজয় তখন বলে 2009 সালে আমি যখন ইন্সপেক্টর ছিলাম তখন এক ব্যক্তি তার ওয়াইফের মিসিং কমপ্লেন নিয়ে এসেছিল, কিন্তু আমি ব্যাপারটা গুরুত্ব দিইনি। কয়েকদিন পরেই তার স্ত্রীর লাশ পাওয়া যায়। তো আমি তখন তাকে জবাবদিহি করতে পারি, তাই আমি চেয়েছিলাম জেসিকাকে যেভাবে হোক বের করব। এরই মধ্যে ডাক্তার এসে জানায় ধারালো ছুরি দিয়ে হাতের রগ কাটার ফলে মেয়েটার মৃত্যু হয়েছে। আরেকটি বিষয় সেটা হলো মেয়েটা প্রেগনেন্ট ছিল। এটা শুনে বিজয়ের খটকা লাগে। আর এখান থেকে সিন চলে যায় একটা অনুষ্ঠান বাড়িতে। মিস্টার বদ্যির ছেলের বউয়ের বাচ্চা হবে, আর সেজন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে অন্য সব মন্ত্রীরাও আসবে। কিন্তু মন্ত্রীর ছেলের বউ সুনন্দা বসে বসে কাঁদছিল। তখন তার শাশুড়ি জিজ্ঞাসা করে এভাবে গোমরা মুখ কেন করে আছিস, মুখে সবসময় হাসি রাখ। সুনন্দা তখন বলে এটা খাবে করবো মা, এটা তো পাপ। তখন তার শাশুড়ি বলে তুই কি এটা জেনে শুনে করেছিস? সুনন্দা তখন ওয়াশরুমে যাওয়ার নাম করে ভেতরে চলে যায়। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে চলে আসে। তবে সুনন্দা এখনও ফিরে আসেনি, তাই ওয়াশরুমে গিয়ে সবাই দরজা ধাক্কাধাক্কি করছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ওয়াশরুমের মধ্যে সুনন্দার রক্তাক্ত দেহ পড়ে আছে, কারণ সুনন্দা আত্মহরণ করেছে। কিন্তু কী কারণে সেটা আমরা পরেই জানতে পারবো। এবার সিন চলে যায় মৃণালের কাছে। সে লাইব্রেরিতে বই পড়ছে। বিজয় তখন বারবার কল করছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মৃণাল বাইরে বের হয়ে আসে। তখনই সেই লোকটাকে দেখা যায় যে মৃণালকে ফলো করছিল। সেই লোকটার সাথে আরও দুজন আছে। মৃণাল বারবার স্কুটি স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু সাইলেন্সারে কাগজ গুঁজে দেওয়ার কারণে কিছুতে স্টার্ট হচ্ছিল না। এরই মধ্যে ওই লোকগুলো কার দিয়ে তার স্কুটি ধাক্কা মেরে ফেলে দেয় এবং একটা লোক ছুরি নিয়ে মৃণালের দিকে মারার চেষ্টা করতে এগিয়ে আসে। সৌভাগ্যবশত সেখানে বিজয় চলে আসে এবং তাদের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। লোকগুলো চলে যাওয়ার পর মৃণাল বলে ওরা আমাকে খুন করতে এসেছিল। বিজয় তখন বলে চার্জার ফাদারের খুন যদি তুমি দেখে থাকো, ওই লোকগুলো যদি তোমাকে দেখে থাকে তাহলে তোমাকে মারার চেষ্টা করবেই।
মৃণাল তখন বলে, ধরে নাও আমি ফাদারের খুন দেখেছি, কি করবে তুমি? সেদিনের ইনকোয়ারির পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে, বন্ধ করো আমার উপরে নজরদারি করা। বিজয় তখন বলে, যতক্ষণ তুমি পুরো সত্যি কথা না বলছো আমি তোমার পিছু ছাড়বো না, এটাই আমার শেষ কথা। মৃণাল তখন বলে, এটা তোমার রেসপন্সিবিলিটি ঠিক আছে, কিন্তু আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে। আমাকে আমার বাবা মায়ের খেয়াল রাখতে হবে, তাদের জন্য আমাকে অবশ্যই জীবিত থাকতে হবে। দয়া করে আমার জীবন রিস্কে ফেলো না। এরপর ওই গাড়ির নাম্বারটা কন্ট্রোল রুমে দিলে সেখান থেকে জানতে পারে এটা ফেক নাম্বার ছিল। এবার সিন চলে যায় রাতে। গৌরব নামের একটা লোককে দেখানো হয়। এই লোকটা মূলত মৃণালকে মারতে পাঠিয়েছিল। গৌরব তখন বলে, মেয়েটাকে সেদিন মেরে ফেললে এত সমস্যা হতো না, কারণ তারা মনে করছিল মেয়েটা হয়তো তাদেরকে দেখে ফেলেছে। যদি না দেখে থাকে তাহলে থানায় কেন যাবে? যেহেতু বিজয় মৃণালের সাথে আছে, তাই মৃণালের বিষয়টি তারা পরে দেখবে বলে রেখে দেয়। গৌরব তখন পার্টনারকে ফোনে জানিয়ে দেয় এবার তারা মিস করেছে, কিন্তু পরবর্তীতে আর মিস হবে না। পরদিন সকালে বিজয় থানায় যাচ্ছিল, কিছু একটা মনে করে তখন সে মৃণালের বাসায় যায়। বিজয়কে দেখে মৃণাল জিজ্ঞাসা করে, আপনি কেন আবার এসেছেন? তখন মৃণালের বাবা এসে বিজয়কে দেখে ভেতরে বসায়। মৃণালের বাবা তখন বিজয়কে বোঝায়, মৃণাল একটা মেয়ে, এভাবে তুমি যদি বারবার ওর কাছে আসো তাহলে পাড়া প্রতিবেশী কী ভাববে? এমনিতে ওর জন্য পাত্র দেখা হচ্ছে, যদি জানতে পারে পুলিশের ঝামেলা আসে তাহলে ওকে কে বিয়ে করবে? তখন বিজয় বলে ওঠে, আমি ওকে বিয়ে করব, আমি ওকে পছন্দ করি, তাছাড়া আমি ওর কোয়ালিফিকেশন সম্পর্কেও জানি। ও চাইলে ভালো একটা স্কুলে চাকরি করতে পারতো, তা না করে ও ছোট্ট একটা স্কুলে চাকরি করে। আমি ওর ওই কাজটাকে অনেক পছন্দ করি। আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। কথাটা বলে বিজয় সেখান থেকে বেরিয়ে যায়। এই কথাটা শুনে মৃণালও অনেক খুশি। এরপর মৃণাল বিজয়কে কল করে এবং জানায়, আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই, তার জন্য চার্জে আসতে হবে। বিজয় তখন বলে, কথা বলার জন্য চার্জে কেন? মৃণাল তখন বলে, ফাদারের মৃত্যুর ব্যাপারে আমি তোমাকে অর্ধেকটা বলেছি আর অর্ধেকটা গোপন করেছি। জেসিকার কারে আরও একজন ছিল, তবে কে জানি না, একবার দেখলে চিনতে পারবো। বিজয় তখন বলে, আগে তো এসব বলনি। মৃণাল তখন বলে, আগে বলিনি, তবে এখন বলছি। একজন পুলিশ অফিসারকে জানানোর প্রয়োজন মনে করিনি, তবে যাকে পছন্দ করি তাকে তো জানাতেই হবে। এখান থেকেই তাদের ভালোবাসার চ্যাপ্টার শুরু। একদিন বিজয় মৃণালকে তার বাড়িতেও নিয়ে যায় এবং সবাই তাকে অনেক পছন্দ করে। একদিন বিজয় ফোনে কথা বলতে বলতে তার ব্যাটারি শেষ হয়ে যায়, সেজন্য তার ভাবির কাছে যায় ফোন আনতে। ফোনটা তার ভাবি দেয় ঠিকই, কিন্তু কি যেন একটা হয়েছে মনে হচ্ছে। তখন বিজয় জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এরকম মনমরা কেন? বিজয়ের ভাবি তখন বলে, আমার কিছুই হয়নি। বিজয় তখন বলে, আমার মনে হয় কথাটা জিজ্ঞাসা করা ঠিক হয়নি। বিজয়ের ভাবি তখন বলে, না না, ঠিক আছে। আসলে আমার বাচ্চা না হওয়াতে এই বাড়িতে আমি অনেক কথা শুনেছি, অনেক কষ্টও পেয়েছি। এখন এ বাড়িতে সবাই আমাকে অনেক ভালোবাসে এবং খেয়াল করে। জানি না যদি আমার বাচ্চা না হতো তাহলে আমার কি হতো। আমি জানি না তোমার ভাইয়ের সঙ্গে থাকতেও পারতাম কি না। বিজয় তখন বলে, এসব চিন্তা বাদ দিয়ে বাচ্চা হওয়ার পর কী করবে সেইটা নিয়ে চিন্তা করো। এরপর বিজয় পুলিশ এভিডেন্স রুম থেকে জেসিকার কার থেকে পাওয়া সব এভিডেন্সগুলো বের করে। সেগুলো আবারও দেখছিল যে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। হঠাৎই সেখানে একটি পেট্রোল পাম্পের রিসিট পাওয়া যায়। বিজয় তখন ওই পাম্পের সিসি ফুটেজ কালেক্ট করতে বলে, কারণ যে রাতে জেসিকা খুন হয়েছে ওই রাতেই ওই গাড়ির ট্যাঙ্ক ফুল করা হয়েছিল। এজন্য বিজয় পেট্রোল পাম্পে গিয়ে ওই রাতে দায়িত্ব থাকা সব স্টাফদের সঙ্গে কথা বলতে থাকে। তখন একটা স্টাফ এসে বলে, ওই রাতে আমি এই গাড়িটা ট্যাঙ্ক ফুল করেছিলাম। এরপর সিসি ফুটেজ চেক করা হয় এবং কালো গাড়িটাও দেখা যায়। অন্যদিকে মৃণাল ব্যালকনি থেকে কাপড় আনছিল। মৃণাল তখন ওই কালো কারটিকে দেখতে পায় এবং তাদের বাসার নিচে এসে দাঁড়ায় এবং ওই কার থেকে গৌরব নেমে আসে। অন্যদিকে বিজয় সিসি ফুটেজে গৌরবকেই দেখতে পায়। মৃণাল তখন ভয় পেয়ে বিজয়কে ফোন করে এবং বলে, সেদিন যে কারে আমি লোকটাকে দেখেছিলাম ওই লোকটা সেই কারটা নিয়ে আজ আমার বাসার নিচে দাঁড়িয়ে আছে। এমনকি ওই দিন যে আমাকে মারতে এসেছিল সেও আছে তার সঙ্গে। বিজয় তখন বলে, তুমি ভয় পেও না, দরজা জানালা বন্ধ করে তুমি দরজার সামনে বসে থাকো। যেই আসুক না কেন দরজা খুলবে না, আমি আসা পর্যন্ত অপেক্ষা করবে। তখনই বিজয় একটা বাইক নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিজয় সেখানে পৌঁছে যায়, কিন্তু গৌরবরা সেখান থেকে চলে গেছে। বিজয় অনেক খোঁজাখুঁজি করে, থানা থেকে লোকও এসেছে, কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি। বিজয় তখন মৃণালকে বলে, সত্যি কি ওরা এসেছিল নাকি আমাকে ডাকার জন্য প্ল্যান করেছো? মৃণাল তখন বলে, আমার চিন্তা হচ্ছে আর তুমি মজা করছো। বিজয় তখন বলে, চিন্তা করো না, তোমার সিকিউরিটির জন্য দুজন লোক এখানে রাখা থাকলো। বিজয় তখন বলে, তোমার কথা সত্যি কিনা জানি না, তবে এসে যখন পড়েছি এক গ্লাস ঠান্ডা পানি তো খাওয়াতে পারো। মৃণাল তখন বলে, আমি কেন দেব,
অন্যদের মতো ক্রিমিনাল যাওয়ার পরেই তুমি এসেছো। বিজয় তখন বলে, আমার বাড়ি তো অনেক দূরে, তাই না? তুমি না দিলে তো কি হয়েছে, আমি নিজে তো নিয়ে খেতে পারি। এরপর বিজয় তার বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে পানি খাচ্ছিল। তখনই বিজয় খেয়াল করে তার ভাবির রুমের দরজা খোলা। তাই জন্য বিজয় সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যেটা দেখতে পায় সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না।